নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমি তো ভালোবাসি তোকে, লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 18। জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো, নিরেট কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বাসার খাবার খেয়েছিও? জান্নাত তৎক্ষণাৎ বলে, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে চাইবেন? আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমে কথাগুলো ঠিক মতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফিজ বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আর মনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলেছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলেছে সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ অব্দি হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে এসেছিল। তাহলে আবির ভাই কীভাবে জানেন? মেঘ আতঙ্ক চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমডিম ঝিমঝিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা ছাড়া দিয়ে উঠেছে। সেগুলোর উত্তর শুধু আবির ভাই জানে। ড্রয়িং রুমে কোথাও কেউ নেই। জানাতাবু পড়িয়ে চলে গেছে। মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। তাই সবাই এটা ঠিক করে পড়ছি। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাবার দাবার পর্ব শুরু হয়। তাই এই সময় সবাই যে যার রুমেই থাকে। অষ্টাদশীর পথ আটকে দাঁড়ানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে। শুষ্ক উষ্ণতায় তিরতির করে কাঁপছে। এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিঁচড়ে কোনো রকমে নিজেকে সামলে ঢুক গেল। কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চেনেন? আবির উপর নিচ মাথা নেড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে শুধালো, ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাজভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারার পরতে ঘনিয়ে আসছে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার উপরে রাগে গালগুলো লাল টসটসে হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল বেয়ে রক্ত পড়বে। তাকে বুঝতে বুঝতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস মেঘ? জল শক্ত করে প্রশ্ন করল আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রা অতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষ রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ তখন দুনিয়ার কোনো কিছু দিয়েও শান্তি করানো যায় না, যতক্ষণ না নিজে নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে। কপাল ঘামতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে। নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিজের কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতরে হাজারটা প্রশ্ন ছুটছে এদিক থেকে সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না। পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স নেই এরকম করে। আবির দাঁতে দাঁত চেপে গভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ সব শুধু আমার উপরে দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ?
আবির চোখে লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে। শক্ত 3 গুণ ভারী কণ্ঠে ধমকে উঠল, জান্নাত কোথাকার মেয়ে নয়, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাসেল মেয়ে বলিস তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের ওই ব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়? তো আর কিছু ভাবতে পারছে না মেঘ, চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে, তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে ভালো বা? এতটুকু বলার পরে আবির ভাইয়ের ডান হাতের মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল। আকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটা শেষ করতেও পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। শক্ত হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে সেখানে। একটাবারের জন্য গালে হাত রাখল না, অনুভূতিটা যেন বিলীন হয়ে গেল। রক্তাভ চক্ষুদয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে, ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল, রাগান্বিত কণ্ঠে বলল, যা বোঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল, দরজার পাশে দাঁড়িয়ে সবাইকে খুশি বসিয়ে দিল। তাকে দেখে কেঁপে উঠল অষ্টাদশী, বাম হাত দিয়ে মেইন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠাই দাঁড়িয়ে আছে সেখানেই। দীর্ঘ সময় পর চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুজল। ততক্ষণে মালিয়া খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিয়া খান মেঘকে দরজায় মুখে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, এভাবে দাঁড়িয়েছিস কেন? ক্ষুধা লাগছে? মেয়ে কিছুটা নড়ে উঠল, বড় আমার দিকে না তাকিয়ে শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বেরিয়ে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আকলিমা খান মেঘকে দেখে বললেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বইগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়, তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ফেটে আসে আকাশ সম কষ্টে, চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যে আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি। আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছি। নিজের রাগ, জেদ, অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে রেখেছিল। সে আবির ভাই কিনা 1 মাস হওয়ার আগে তাকে থাপ্পড় মারলো, তা আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চর, এখনও মুখের বাম পাশটা ব্যথা হয়ে আছে মুখের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, বাম গালে 5 আঙুলের দাগ বসে গেছে, রক্তবর্ণে সেই পাংশু। নিজের বিধ্বংস দৃশ্যতা দেখে আঁতকে ওঠে মেঘ। মুখমণ্ডলে ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকে ছুন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে অনুভূতিহীন কাঠকোঠা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, আর মনে কি ভাবছে যেন সে, যে অষ্টাদশী মনটাকে কাছের ভাঙা প্লেটের মতো হাজারো টুকরো পরিণত করেছে। কোথায় সে দুর্ভূত পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সে ভুলেই গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনোদিন না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, আবির স্যার কি এখনও আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, না স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছে। কি বলো, আবির আসছে অথচ আমার কাছে ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হেঁটে যায় আবিরের রুমের দিকে। আবির রুমে দরজা বন্ধ দিয়েই আবিরের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বংস রুম, যেন কিছু নাকি ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে, সেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজার ভেতরে ওকি দিয়ে ভেতরে দেখলো। জানলার পাশের দেওয়ালে আবির অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়ে যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে, চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুঠামদেহী আবিরের সাথে 5 ফিট 7 লম্বা রাসেলের শক্তি কোনো মতো কুলানো না। চেষ্টায় ব্যর্থ হওয়ায় দরজা পর্যন্ত দৌড়ে আসলো রাসেল। চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই শক্তিশালী পুরুষের চিৎকার শুনে রাকিব সহ দৌড়ে আসে। ছুটে আসে অফিসের কিছু স্টাফ, কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেওয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখ মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখ্য বিবর পরিবর্তন হলো কুটকুটে অন্ধকারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঘামে ভেজা কপালে লিপটে আছে সামনের দিকে।
পরনের সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে, গায়ের সাথে রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত হয়ে চেয়ারটা তুলে নিল হাতে, আবিরকে জোর করে বসলো তাতে। আবির হাতের দিকে চাইল। নির্বিচ্ছিন্ন ঘুষির কারণে হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেওয়ালে। সাদা রঙের দেওয়ালের কিছুটা অংশ বেড়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। রাকিব আতকে ওঠে, এক প্রকার চিৎকার দিয়ে উঠল, রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আয় তাড়াতাড়ি। আবির তখনও জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে জাপটে ধরে পিতাব কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে উঠল, ছাড় আমাকে। আবিরের রুক্ষ কণ্ঠের চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব, আর কিন্তু তারপরও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল তোর, আমাকে বল। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার একবার একটু শক্ত করে আবিরকে চেপে ধরে। নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে পড়ে রইল চেয়ারে। আবিরের রক্তবর্ণের চোখ দেখে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো দুই একজন প্রশ্ন করছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি রাকিবের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আবার। রাকিব শুধু মাথা দোলালো। রাসেল 1 সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাজে চলে গেল। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি রে রাকিব। সে অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করেছিস তুই? আবির কণ্ঠস্বর ভিজিয়ে আসছে। পুনরায় দুফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল দিয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আতকে উঠে শুধালো, কি তুই মেয়েকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে দেরি হলো না, আবির মেয়েকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। ভ্রুকুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টোপাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে আবির। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করলো, আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুল সরিয়ে মন কষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলে পড়ল। কিছুটা ভেবে দেখ, এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ। এই জন্যই তো আজকে এভাবে রিয়্যাক্ট করেছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটার আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি আবার জিদ করে কথা বন্ধ করে দেয়, আমার সাথে কথা না বলে, তাহলে এই জীবনে আর কোনোদিনও ও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? আবির তপ্ত দৃষ্টি ফেলে বলল, একটা। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়বে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, 2 দিন পর পর ওর জন্য টিউশন টিচার খুঁজবো কোথা থেকে আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে শুধালো, আচ্ছা এসব পরে দেখা যাবে, এখন চলো হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হাসপাতাল যাবো কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি? ডাক্তার দেখালে ভালো হতো না? আবির আবির সংকটজনক স্বরে বলে উঠল, এটাই আমার শাস্তি। রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবে তোকে? আবির এক পলক তাকালো দেওয়ালে লাগানো ঘড়ির দিকে। 10টা বেজেছে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, কি করবো বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালা দিয়ে চেয়ে বলল, বাইরে তো বৃষ্টি, একটু ওয়েট কর তাহলে। বৃষ্টি করলে আমি দিয়ে আসবো না। আবির পকেট থেকে ফোন বের করে তাবিরকে কল করলো। প্রথমবারে রিসিভ করলো কলটা।
তানভীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় তুই? তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নীরের কণ্ঠে জবাব দিল, এমনি। তানভীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল থেকে পকেটে কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাতে কপালের ওপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিব আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ব্যালকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল ব্যালকনিতে। গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরে ল্যাম্পপোস্টের আলোর দিকে। ঘরে ঘরে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করল না অষ্টদশী। বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে উঠছে। নিজের ভেতরে থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টদশী গত 17 বছর রাতের বেলা একা ছাদে যায়নি, সে অষ্টদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভেসে যায় অষ্টদশী সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানি তোপে ধীরে ধীরে কোমর ছড়িয়ে পড়ে নিচে নামছে একে চুলগুলো। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিং, এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘেদের ছাদে। লাইটের আলোর প্রভাব গাছ ভর্তি ছাদের এদিক থেকে সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তে কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে বুঝতে পারে সেগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাতে একপাশে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেক অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্বই ছিল না, তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষী পল্লব বেয়ে অনর্গল নোনা পানি গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধাল, আমি কি এখনও কারো প্রতি প্রিয় হয়ে উঠতে পারবো না? কি জোরছে থাপ্পড়টা মারছে। মানে বলছে ঠিক আছে, কিন্তু আবিরের উচিত ছিল একটু একটু মানে সহ্য করে নেওয়া। বলেছে একটু বুঝিয়ে বললেই তো হতো, না হলে ইগনোর করে চলে গেলেও তো পারতো। এমনি সময় যেরকম রাগ দেখায় চলে যায়, তো সেরকমও করতে পারতো। তাই বলে আমি মেয়েকে মারবে, এটা একটু বেশি হয়ে যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।